আজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবেন, 4তলা 5তলা থেকে একটা ছাত্র নেমে আসছে। তার পূর্বে যখন ক্লাস শেষ হয়েছে, কেউ বা মেয়ের হাত ধরে, কেউ বা গানের আড্ডায়, কেউ বা মদের আড্ডায়, কেউ বা আজকে নেশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে মাথায় পাগড়ি পরে, গায়ে পাঞ্জাবি পরে, হাতে তসবি নিয়ে আল্লাহর নাম গুনগুন করে জিকির করে করে 4তলা 5তলা থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছে। কায়মনোবাক্যে মস্তক অবনত করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বেরিয়ে এসেছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন, এই অন্ধকারের মাঝে তোমার মতো গোলাপ ফুল কে তৈরি করেছে? সে বলবে, আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আমাদের বাংলাদেশে 5 কোটি শিক্ষার্থী। পৃথিবীর অনেকগুলো রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলোতে 5 কোটি জনশক্তি নেই, 5 কোটি জনগণ নেই। আমরা এই 5 কোটি শিক্ষার্থীকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, জনসম্পদে যদি রূপান্তরিত করতে পারতাম, আমাদের ত্রিধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আলিয়া কাঠামো, কওমি কাঠামো এবং জেনারেল সকল শ্রেণীর শিক্ষার্থীদের যদি যোগ্য করে গড়ে তুলে শিক্ষাঙ্গনকে যদি শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা যেত এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের ট্রেনিংয়ের ব্যবস্থা করিয়ে রাষ্ট্র কর্তৃক আমাদের সকল ব্যয়ভার যদি নির্ধারণ করা হতো, তাহলে এই বাংলাদেশ আরও অনেক আগেই সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেত। প্রিয় ভাইরা আমার, আমরা লক্ষ্য করছি, আমরা দেখেছি বাংলাদেশে যাদেরকে সব থেকে মেধাবী বলা হয়, যারা A+ কিংবা GPA 5 গোল্ডেন পেয়ে থাকে। বাংলাদেশে প্রতি বছর 1 লাখ থেকে 1,20,000 শিক্ষার্থী A+ এবং GPA 5 পাচ্ছে কিংবা গোল্ডেন পাচ্ছে। আজ বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, সকল ইউনিভার্সিটিগুলো মিলিয়ে মাত্র আসন সংখ্যা আছে 80 থেকে 90,000। যাদেরকে আমি সব থেকে মেধাবী বলছি, 1,20,000 শিক্ষার্থীকে যদি সরকার কর্তৃক বাছাই করে মেধাবী উপাধি দেওয়া হয়, এর বাইরে অনেক শিক্ষার্থী আছে যারা 3 পয়েন্ট পাচ্ছে, 4 পয়েন্ট পাচ্ছে। তাদের বিষয়টা যদি আমি বাদ রেখে দেই, শুধুমাত্র GPA 5 এবং গোল্ডেনকৃত ছাত্রদেরকে যদি হিসাবে আপনি নিয়ে আসেন, তাহলে এরা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার পরেও আরও কমপক্ষে 20 থেকে 40,000 শিক্ষার্থীর আসন সরকার নিশ্চিত করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে তারা কোথায় ভর্তি হবে? আমার এই বাংলাদেশের প্রায় 80% মানুষ হচ্ছে শ্রমিক, কৃষক, মজুর। একজন বাবা একদিন যদি রিক্সা না চালায়, পরের দিন কি খাবে সে জানে না। একজন কৃষক একবার যদি ফসল নষ্ট হয়ে যায়, এর পরের বছর কিভাবে চলবে সে জানে না। একজন জেলে 1 মাস যদি মাছ না ধরে, পরে কিভাবে চলবে সে জানে না। একজন ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক একদিন যদি কাজ না করে, তার চুলায় রাত্রিবেলা চুলা জ্বলে না। তারপরেও মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্তকে পানি করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে বাংলার বিভিন্ন ইউনিভার্সিটিতে তার সন্তানকে পড়িয়েছিল। তিনি ভেবেছিল সরকার আমার ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে সুন্দর একটা চাকরি দিবে, বৃদ্ধ বয়সে আমার সন্তান আমার ফ্যামিলির হাল ধরবে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবে, অসুস্থ হলে আমাদের খাদ্যের ব্যবস্থা করবে। এই প্ল্যান নিয়ে যখন বাবা রাত্রি পার করছে, তার পরের দিন ক্যাম্পাস থেকে তার ছেলে বেকার সেজে বাবাকে গিয়ে বলে, এই দেশে কোনো চাকরি নাই, চাকরি পেতে হলে 10 লক্ষ টাকা ঘুষ লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আজ আপনি বলতে পারেন যে সে একটি সরকারি কলেজে পড়াশোনা করবে। আমি ধরে নিলাম ফেনী সরকারি কলেজে যদি সে পড়ে, সেখানে কি মেডিকেল আছে? বরিশাল সরকারি কলেজে যদি পড়ে, সেখানে কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আছে? পটুয়াখালী সরকারি কলেজে যদি সে পড়ে, সেখানে তো মেডিকেল সাবজেক্টে নেই। এই শিক্ষার্থীটি মেধাবী, তার ইচ্ছা ছিল ভালো একজন ডাক্তার হবে, ইচ্ছা ছিল ভালো একজন আইনজীবী হবে, ইচ্ছা ছিল ভালো একজন ব্যারিস্টার হবে, ইচ্ছা ছিল ভালো একজন প্রফেসর হবে, ইচ্ছা ছিল আন্তর্জাতিক মানের একজন ইঞ্জিনিয়ার হবে। কিন্তু বাংলাদেশের এমন একটি অভিশপ্ত শিক্ষা ব্যবস্থা বিদ্যমান রয়েছে, যার প্রেক্ষিতে মেধা ভালো রেজাল্ট করার পরেও বাংলাদেশের সরকার তাকে আসন নিশ্চিত করতে পারছে না। প্রিয় ভাইয়ের আমার, আজ ভারত আর পাকিস্তানের সাপে নেউলের সম্পর্ক, ভারত আর আফগানিস্তান সাপে নেউলের সম্পর্ক। এরপরে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পাকিস্তানের শিক্ষার্থীরা দেওবন্দে পড়তে পারছে, আফগানের শিক্ষার্থীরা দেওবন্দ মাদ্রাসায় পড়তে পারছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে যারা উচ্চতর ডিগ্রির জন্য ভারতে বাঙালি পরিচয়ে পড়তে চায়, কিন্তু ভারত সরকার বাংলাদেশকে এমন রেস্ট্রিকশন করে রেখেছে, দেওবন্দ মাদ্রাসায় বাংলাদেশের কোনো শিক্ষার্থী বাঙালি পরিচয়ে পড়তে পারে না।
প্রিয় ভাইয়েরা আমার, এর কোনো সুরাহা বাংলাদেশ সরকার করেনি। আজ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আলিয়া মাদ্রাসা ছাড়া ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে গেছে। ম্যাক্সিমাম মাদ্রাসায় নকলে সরাসরি হচ্ছে, শিক্ষার্থীদের জীবন বিধ্বংসী হচ্ছে। চরমনাই আলিয়া সহ বেশ কয়েকটা আলিয়া শুধুমাত্র পড়াশোনার ভালো একটি ব্যবস্থা আছে, এছাড়া ম্যাক্সিমাম মাদ্রাসাগুলো ধ্বংসের দোরগোড়ায় চলে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আজ এই বাংলার শিক্ষার্থীদেরকে জাগ্রত হতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সেই শপথই পুরো বাংলাদেশে দিতে চায়। কীর্তন খোলার বুক ছিঁড়ে ঐতিহাসিক বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মহান সংস্কারক, মহান মুসাদ্দেদ, যিনি ছিলেন বাংলার রাখাল রাজা, তিনি ছিলেন বাংলার অলিকুল শিরোমণি, চরমনার পুণ্যভূমিতে তিনি জন্মগ্রহণ করে তিনি চিন্তা করলেন বাংলাদেশে যেইভাবে আমেরিকা পশ্চিমা আদর্শের ধ্বজাধারী চিন্তার মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে ইসলাম থেকে দূরে রাখা হচ্ছে, দিন থেকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, চিন্তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তখনই তিনি চিন্তা করলেন আমার সন্তানদের মতো বাংলার সকল শিক্ষার্থীরা হচ্ছে আমার সন্তান। তার প্রেক্ষিতে প্রত্যেকটা শিক্ষার্থীকে নববী আদর্শ তৈরি করবার জন্য 1991 সালের 23 আগস্ট পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আজ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে যাবেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাবেন, চারতলা পাঁচতলা থেকে একটা ছাত্র নেমে আসছে। তার পূর্বে যখন ক্লাস শেষ হয়েছে, কেউ বা মেয়ের হাত ধরে, কেউ বা গানের আড্ডায়, কেউ বা মদের আড্ডায়, কেউ বা আজকে নেশাগ্রস্ত, ঠিক সেই মুহূর্তে মাথায় পাগড়ি পরে, গায়ে পাঞ্জাবি পরে, হাতে তসবিহ নিয়ে আল্লাহর নাম গুনগুন করে জিকির করে করে চারতলা পাঁচতলা থেকে নেমে মসজিদের দিকে যাচ্ছে। কায়মনোবাক্যে মস্তক অবনত করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে বেরিয়ে এসেছে। আপনি তাকে জিজ্ঞেস করবেন এই অন্ধকারের মাঝে তোমার মতো গোলাপ ফুল কে তৈরি করেছে? সে বলবে আমাকে তৈরি করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের সকল শিক্ষার্থীদেরকে আমরা বলতে চাই, আসন রক্ত দিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীন আমরা করেছি। এরপরও আমরা লক্ষ্য করছি প্রত্যেকটি ইউনিভার্সিটিতে বৈষম্য তৈরি করা হচ্ছে, বিভিন্ন সংগঠনকে অ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এবং হল কর্তৃপক্ষ তাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখনো অনেক শিক্ষাঙ্গনে বৈষম্যের শিকার হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা এখনো বৈষম্যের শিকার হচ্ছে। যেই যোদ্ধারা রক্ত দিয়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশে যতদিন থাকবে ততদিন এই রক্তের সাথে বেইমানি করতে দেওয়া হবে না। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।